আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি, যার উপর গত 16 বছরের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ছিল কবে এই দলটি ক্ষমতায় বসবে, মানুষের স্বপ্ন পূরণ করবে। 16 বছর জগদ্দল পাথর শেখ হাসিনার আওয়ামী লীগ শাসনে বসে থাকলেও মানুষের একটা স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, আসবে বিএনপি। 24শে বিপ্লবের পর মানুষের সেই স্বপ্ন পূরণের সুযোগটি তৈরি হয়, পালিয়ে যায় শেখ হাসিনা এবং বিএনপির জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে যায়। কিন্তু 1 বছরের কিছু সময় বেশি পার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বাংলাদেশে হতে যাচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির বিজয়ের সম্ভাবনা তত দূরে সরে যাচ্ছে কেন? সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে বিএনপির পক্ষের চেয়ে বিপক্ষের মানুষের মতামত বেশি প্রকাশ পাচ্ছে। একটা সময় বিএনপির পক্ষে ফেসবুকে পোস্ট করলে যে পরিমাণ পজিটিভ কমেন্ট পেতাম, এখন বিএনপির পক্ষে একটি কথা বললে 14 গোষ্ঠী ধরে গালাগালি শুরু করে মানুষ। আমার ওয়ালে অধিকাংশ বিএনপি পন্থী ভাই বোনেরা রয়েছে, কিন্তু তারাই এখন বিএনপিকে গালিগালাজ করছে। তার মানে বিএনপির লোকগুলো বিএনপিকে আর ভালোবাসছে না বা বিএনপিকে সাপোর্ট করতে পারছে না। এর পেছনে আসলে কারণ কি? অনেক রকম বিষয় আমরা পরিলক্ষিত করছি। সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বিষয়টি, বিএনপিকে আওয়ামী লীগের চেহারায় দেখা যাচ্ছে। জি, এই বিষয়গুলো তুলে ধরবো আজকের আলোচনায়। পাশাপাশি কারা বিএনপিকে জয় বাংলা করছে বা ধ্বংস করছে, এই বিষয়টি আলোচনা করব। কেন তারেক রহমান দেশে আসতে পারছেন না, এই বিষয়টি নিয়েও আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব, বাংলাদেশের একজন নারী নেত্রী নীলুফার ইয়াসমিন, মনি আপা। তার সাথে আমার রিলেশন বা সম্পর্কটা ঢাকা থেকে, কিন্তু এটা খুব ভালো সম্পর্কের রূপ নেয় ভোলার উপনির্বাচনে। মনে আছে আপনাদের? ভোলা 3 আসনে আওয়ামী লীগের একজন প্রার্থীকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেন বিজয়ী হওয়ার পর। সেখানে শাওন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মেজর হাফিজউদ্দিন বিক্রম বিএনপির পক্ষ থেকে উপনির্বাচনে অংশ নেন। পুরো বাংলাদেশের নজর ছিল ভোলায়, কারণ শেখ হাসিনার শাসনামলে এটা ছিল সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা, কেবল শেখ হাসিনা, খালেদা জিয়া ছাড়া প্রত্যেকটা বড় নেতা ভোলায় চলে আসেন এই আসনটিকে লক্ষ্য করে। সরকারের ইমেজ ধরে রাখা আর বিএনপির সরকারের দুর্গে হানা দেওয়ার এই নির্বাচনটি ছিল একটা পরীক্ষা বা অগ্নি পরীক্ষা। তো সেই নির্বাচনটি কভার করার জন্য আমি তখন দিগন্ত টেলিভিশনে জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। আমি পুরো টিম নিয়ে ভোলাতে অবস্থান করি। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের লাইভ সিস্টেমগুলো ভোলায় চলে আসে। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায় ঘন্টায় ভোলার সংবাদ প্রচার হয়, কারণ রাজনৈতিকভাবে এটি ছিল হাই ভোল্টেজ ম্যাচ। এ সময় মনি আপাও এখানে অবস্থান করে। তো বিএনপির একেবারে খালেদা জিয়া ছাড়া তার পরের কাতারের সব নেতারা ভোলায় চলে আসে। সেই সময়টাতে বিএনপির একমাত্র ভরসা ছিল দিগন্ত টেলিভিশন, কারণ সবগুলো টেলিভিশন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে এবং সঠিক তথ্য দেখাচ্ছিল না। প্রতিদিন সাংবাদিক সম্মেলন হতো একাধিকবার। মেজর হাফিজ বারবারই আমাকে ফোন করে বলতেন, মাসুম তুমি কোথায়? আমি সাংবাদিক সম্মেলন শুরু করতে পারছি না, দ্রুত চলে আসো। যদি আমার পথে কোথাও দেরি হতো বা কোনো একটা জায়গায় দেরি হতো, এভাবে ফোন করতেন। সকল সাংবাদিকরা বসে থাকতেন। তিনি মেজর হাফিজ সাংবাদিক সম্মেলন শুরু করতেন না যতক্ষণ না আমি সেই স্থানে উপস্থিত হতাম।
মনিয়াপা আমাকে ফোন করতেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই ফোন দিতেন, মওদুদ আহমেদ ফোন দিতেন, অর্থাৎ বিএনপির বাঘা বাঘা সকল নেতারা সেখানে বসে থাকতেন। এই মনিয়াপা তখন আমাকে ফোন করে বলতেন, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, আমাদের সংবাদ সম্মেলনের সময় হয়ে গেছে, দেরি করছো কেন? এখান থেকে এই মনিয়াপার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। সেই সময়টা মনিয়াপাকে দেখতাম খুব গঠনমূলক কথা বলতেন, এবং অধিকাংশ টকশোতে তাকে যখন জামাত নিয়ে কটাক্ষ করা হতো, তিনি জামাতের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার হতেন। কারণ মনিয়াপা যথেষ্ট ভালো করে গুছিয়ে পারফেক্ট থ্রো করতে পারতেন টকশোতে। বিএনপির পক্ষে যে কজন ভালো টকশো করতে পারতেন, এর মধ্যে দুধু ভাই একজন, নজরুল ইসলাম খান একজন, এই মনিয়াপা একজন, রিপন ভাই একজন, এরকম অনেকেই ছিলেন যাদেরকে আমরা টেলিভিশনে পরবর্তী, আমি যখন 21 টিভিতে চলে আসি, তাদেরকে আমরা খুঁজে খুঁজে নিয়ে আসতাম টকশোতে, কারণ তারা ভালো কথা বলতে পারতেন। শুনবেন কথাগুলো মন দিয়ে। তো এই মনিয়াপাকে সাম্প্রতিক সময় একটি বক্তব্য দিতে শুনেছি, সেই বক্তব্যটা আপনাদেরকে এক নজর শোনাই, তারপর আমরা আলোচনায় যাই। জামাত দ্বারা যে মানে বেষ্টিত পরিবেষ্টিত সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামাতের চাঁদাবাজি, জামাত দ্বারা যে মানে বেষ্টিত পরিবেশ। মনিয়াপা এই কথাটি তার মনের ইচ্ছায় বলছিলেন এবং মিথ্যা বলছিলেন, যে কারণে তিনি দেখেন কথাটা গুছিয়ে বলতে পারছেন না, মুখে কথা আটকে গেছে। তার মুখে কিন্তু কথা আটকায় না, বিগত সময় শুনিনি তিনি একটি শব্দ বলতে গিয়ে আটকে গেছেন, কারণ এটা তার মনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে হচ্ছে তাকে। শোনেন বাকি কথাটা। সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামাতের চাঁদাবাজি, হেলমেট পরা ওই শিবিরের মতো তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই। বুঝতে পারছেন, মনিয়াপা নতুন একটা থিওরি আবিষ্কার করলেন, সেটা হলো জামাত চাঁদাবাজি করত, আর হেলমেট যে বাহিনী এটি জামাতের ছিল, অর্থাৎ আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে যে হেলমেট লীগটা ছিল, এটা ছিল ছাত্র শিবির। মানে এটা মনিয়াপা আবিষ্কার করলেন যে আওয়ামী লীগের মধ্যে এতদিন যারা অত্যাচার নির্যাতন করতো হেলমেট পরে, এরা মূলত শিবির ছিল। শুনলেন বাকিটা, শুনলেন। হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। হেলমেট পরে শিবিরকে মারছে তারা। শিবির। প্রশ্ন হলো, সঙ্গে সঙ্গে তখন আরেকজন অতিথি বলছেন, তাহলে হেলমেট পরে শিবির কি মারছে? চাপাতি দিয়ে কুপিয়েছে, হত্যা করেছে, গুলি করেছে? এটা মনিয়াপার পাশে বসে থাকা আরেকজন অতিথি বলছেন যে হেলমেট পরা ওরা যদি শিবির হয়, তাহলে হেলমেট পরে শিবির কি মেরেছে? অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন, আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলের নাম হচ্ছে শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল, তাহলে আপনি বুঝেন যে মারছেটা কারা। এখান থেকেই বোঝা যায় যে আসামিদের এই। তিনি তার বক্তব্যে বোঝালেন যে আবরার ফাহাদকে, বুয়েটের এই ছাত্রকে মেরেছে শিবির হেলমেট পরে, কিন্তু আওয়ামী লীগ আবরার ফাহাদকে শিবির অভিযোগে মেরেছে, তার মানে হেলমেট পরে শিবিরের লোককে মেরেছে। তিনি বলছেন আবরার ফাহাদের হত্যাকারীদের উকিলকে শিশির মনির। বিপরীত অতিথি বলছেন, তাহলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপির হাই ভোল্টেজ নেতাদের উকিল কে ছিলেন? এই শিশির মনির, তাই তো? তাহলে শিশির মনির বিএনপি করেন। আবার শিশির মনির তার একটি টেলিভিশন ইন্টারভিউতে আমি শুনেছি যে বুয়েটে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এর মধ্যে সবাই খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না, এই বিষয়টি তার কাছে একটা তথ্য ছিল, যে আলোকে তিনি মামলাটি নিয়েছিলেন। অর্থাৎ সাম্প্রতিক সময় আপনারা দেখবেন যে বিএনপি অনেক জায়গায়, মানে তারা তো এখন থানা কন্ট্রোল করে, তো আওয়ামী লীগের অনেক নেতাকে তারা আসামি বানায়, অনেককে মুক্তি দিয়ে দেয় টাকার বিনিময়ে। সেই প্রমাণটা একটু পরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, কিভাবে তারা খালেদা জিয়াকে বিক্রি করে দিয়েছে বিএনপি, সেটাও দেখবেন। আমার প্রশ্ন হলো, আবরার ফাহাদকে শিবির মেরেছে, এই যে নতুন থিওরিটা মনিয়াপা দিলেন, এতে কি তার রাজনীতি কোনো সুবিধা হয়েছে, নাকি তার দেউলিয়ত্ব প্রমাণ হচ্ছে? বিষয়টা হলো যে আওয়ামী লীগকে ক্রমান্বয়ে বিচারের বাইরে নেয়ার জন্য বিএনপি যে উঠে পড়ে লেগেছে,
তার কয়েকটা প্রমাণ আমরা বুঝতে পেরেছি যে 16টা বছর জিয়া পরিবারের উপর, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। কিন্তু আজকে আওয়ামী লীগের নেতারা, আজকে বিএনপির নেতারা সেই আওয়ামী লীগকে বোঝাচ্ছে যে তারা আসলে ভালো ছিল। যা কিছু কর্মকাণ্ড ভেতরে হয়েছে খারাপ, সব জামাত শিবির করেছে হেলমেট পরে। মুনিয়াপার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রাজনীতি করেন আপনার, আমি জানি যে দলের মধ্যে আপনার অবস্থা খুব এখন খারাপ, আপনি খুব কোণঠাসা পজিশনে আছেন। মূল দল অর্থাৎ এখন যারা মূল শক্তি হিসাবে আছে বিএনপি, তাদের থেকে আপনি ছিটকে পড়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যেসব আওয়ামী লীগ নেতারা সুবিধা করতে পারতো না, সাইড লাইনে পড়ে যেত, তারা প্রতিদিন আমাদেরকে ফোন করতেন। প্রতিদিন মানে আমাদেরকে ফোন করতেন, একটা ইন্টারভিউ দিতে চান। তারা আমাদের টেলিভিশনে সাংবাদিকদের ক্যামেরা, মাইক্রোফোন, বুম দেখলে ছুটে যেতেন কিছু বলার জন্য। আর সুযোগ পেলে তারা বলতেন এই দেশে যা কিছু হচ্ছে সব জামাত বিএনপি করতে। তখন জামাত বিএনপি একটা শব্দ ছিল, এখন জামাত শিবির। গত 16 বছর শব্দটা ছিল বিএনপি জামাত, একদম প্রতিটা কথা বিএনপি জামাত। এই ট্যাগ এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের 21 টেলিভিশনে এসে হাসান মাহমুদ নামে একজন মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, চিনেন আপনারা? তো ইনি যখন মন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগের নেতা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের, তিনি প্রতিদিন এসে আমাদের 21 টেলিভিশনে বসে থাকতেন। তার সাথে আমাদের যিনি নিউজ এডিটর অর্থাৎ চিফ নিউজ এডিটর সিএনই, ইব্রাহিম আজাদ তার নাম, আওয়ামী লীগপন্থী একজন ব্যক্তি। তো তিনি 21 টিভির চিফ নিউজ এডিটর থাকা অবস্থায় এই হাসান মাহমুদ 21 টিভিতে এসে বসে থাকতেন। তো আমার যে রুমটা বা আমি যেখানে বসতাম, আমার চেয়ারে ঠিক তার পাশেই গ্লাসে উনি বসতেন। তো প্রতিদিন দেখলাম হাসান মাহমুদ 21 টিভিতে এসে একটা লম্বা টাইম বসে থাকতেন। তার কোনো গতি নেই, তো তিনি মানে রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছিলেন না। তো আমরা প্রতিদিন তাকে দেখতাম, একসাথে চা খেতাম, গল্প করতাম। এই হাসান মাহমুদের কথা বলছি, কারণ ইব্রাহিম আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হাসান মাহমুদ। তো উনি প্রতিদিনই প্রতিটা কাজে, ধরেন ওইখানে ট্রেন দুর্ঘটনা হয়েছে, এটা বিএনপি জামাত করেছে। ওখানে একটা শিশু বাচ্চা পুকুরে ডুবে মারা গেছে, বিএনপি জামাত করেছে। মানে এইরকম ভাবে প্রতিটা কথায় বিএনপি জামাত তার আলোচনার প্রধান বিষয় থাকতো, যে কারণে তাকে বলা হতো বিএনপি জামাত বিষয়ক মন্ত্রী। তো এরকম বলতে বলতে, এরকম মিথ্যা বলতে বলতে তিনি হাসিনার নজরে পড়ে যান। পরবর্তী এই মিথ্যা বলার শ্রেষ্ঠত্বের জন্য হাসিনা তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়েছে। কখনো তথ্য মন্ত্রণালয়, কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো পেয়েছেন। এই ইটিমিতে বসেই পেয়েছিলেন। তো মনিয়াপাড়া হয়তো সেই পথ ধরেছে। বিএনপিতে এখন কোণঠাসা হয়ে গেছেন যারা, দেখবেন তাদের মূল আলোচনার বিষয় হলো জামাত শিবির। এখন আপনাদের মনে হচ্ছে কি রে ভাই, আমি তো বিএনপির সমর্থন করা একজন মানুষ, জামাতের পক্ষে বলছি কেন? এটার কারণগুলো ব্যাখ্যা করব, তখন বুঝবেন। আমরা যে চিন্তাটা মানুষ লালন করে কোন একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করতাম, পক্ষে বলি মানে নেপথ্যে যে কাজগুলো করতাম, ন্যারেটিভ তৈরির কাজ বা তাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো, সেখানে আমাদের একটা চিন্তা ছিল যে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিকল্প যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনবো, এনে তাদের মধ্যে একটা ওয়েস্টার্ন ধাঁচের সভ্য রাজনীতির কালচার তৈরি করব। এখানে বিতর্ক হবে সত্য দিয়ে, এখানে বিতর্ক হবে ভদ্রচিত, এখানে বিতর্ক হবে রক্তবিহীন, এখানে বিতর্ক হবে কে কত শ্রেষ্ঠ জ্ঞানীর অধিকারী, কে কত সুন্দর কথা বলতে পারে, যেটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে হয়, যেটা মার্কিন সিনেট ভবনে হয় বা পার্লামেন্টে হয়। আমরা যারা একটু সময় বিদেশে থেকেছি বা বিদেশের কালচার দেখেছি, আমাদের মধ্যে চিন্তাটা এসছে, যেটা তারেক রহমান লালন করেন। এবং তারেক রহমান এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছিলেন বা আমাদেরকে এইভাবে তৈরি করেছেন তিনি। দেখবেন বিএনপির অন্যতম একজন ব্যক্তি এখন বাংলাদেশে আছেন, মাহাদি আমিন, তারেক রহমানের একজন অ্যাডভাইজার, ক্যামব্রিজের টপার। তার প্রতিটা কথা আপনারা খেয়াল করবেন, কত গঠনমূলক, গোছানো এবং ভদ্রচিত্ত। তাকে তারেক রহমান কেন পছন্দ করেছেন? কারণ তার মেধা আছে, যোগ্যতা আছে এবং তিনি সুন্দর কথা বলতে পারেন। কিন্তু এই ব্যক্তিকে কখনো শুনবেন না অন্য রাজনৈতিক দলকে খোঁচা দিয়ে নোংরা ভাষায় কথা বলেন। কিন্তু তিনি তারেক রহমানের আস্থার ক্ষেত্রে একেবারে শীর্ষ দুইয়ের মধ্যে আছে, হয়তো অনেকে চেনেন না। এই মুহূর্তে তারেক রহমানের আস্থার ব্যক্তি, মহাসচিবের চেয়েও গুরুত্বপূর্ণ যদি 2-3 জন থাকে, তার মধ্যে একজন হুমায়ুন কবির, পররাষ্ট্র অ্যাডভাইজার, আর এই মাহাদি আমিনের কথা বলছি। আমার খুব পছন্দের এবং প্রিয় একজন মানুষ। রাজনীতিতে তারেক রহমান এই নোংরা ভাষাগুলো আর চান না, তিনি এগুলো পরিহার করে একটা সভ্য রাজনীতি চান। কিন্তু মনিয়াপাড়া মনে করেন যে এরকম মিথ্যাচার করে আমরা হয়তো
আবারও পদ পজিশন পাবো। আমি জানি না পাবেন কিনা। এইসব নোংরামি বন্ধ করতে হবে। দর্শক, আপনাদেরকে আমি ৭১ টেলিভিশনের একটা রিপোর্ট একটু আপনাদের শোনাতে চাই। ৭১ টেলিভিশন রিপোর্ট করেছে। ৭১ টিভি যিনি এখন প্রধান ব্যক্তিটি, তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু শফিক। তিনি, আমার মনে হয় না যে তিনি বাকওয়াস কোন রিপোর্ট করার মানুষ। আপনি শুনেন। নাম বাদ দিয়ে টোটাল লিস্টটা দেখলে বুঝতে পারবেন। যখন আমি বললাম যে ভাই এই নামগুলি কেন বাদ দিচ্ছেন, বললো যে এটা বাইরে অর্ডার ছাড়া এটা হবে না, তুমি এটা করতে হবে। তারা নামগুলি, তাদের পছন্দ মতো নামগুলি তারা বাদ দিয়ে দিছে। ঠিক আছে, অবশ্যই আমি লিখের লোক। বিষয়টা বলি, আমি আরো শোনাবো। বিষয়টা হলো, বেগম খালেদা জিয়ার উপর আপনাদের মনে আছে কারওয়ান বাজার এলাকায় একটা হামলা করা হয়, তাকে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। সেই সময়টাতে তার সিএসএফ সদস্যরা জীবন বাজি রেখে তাকে রক্ষার চেষ্টা করেন। বেগম জিয়ার গাড়ি ভাঙচুর করা হয়, পেছনে গাড়ি ভাঙচুর করা হয়, হত্যার চেষ্টা করা হয়। তো এই ঘটনায় বিগত সময় তো মামলা করতে পারেনি। তো সাম্প্রতিক এই কি বলে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই সব আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। তো মামলা কোনো বড় নেতা করেন না, ওয়ার্ড পর্যায়ের বা কোনো একটা ঢাকার নেতা এই মামলাটি করেন। মামলাটি করার পর সাইফুল ইসলাম নীরব, সাবেক যুবদল প্রধান, এরকম বেশ কজন, তারা কি করেন, টাকার বিনিময় যে লোকদেরকে এই মামলাটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে দেন। অর্থাৎ এজাহার, একাধিক এজাহার তৈরি করা হয়েছে, ভালো করে খেয়াল করুন। অর্থাৎ খালেদা জিয়াকে যারা হত্যা করতে চেয়েছিলেন সেই সব ব্যক্তিদের এই বিএনপি যুবদলের লোকেরা মামলার থেকে নাম বাদ দিচ্ছেন টাকার বিনিময়ে। অর্থাৎ মামলা দিয়েছেন একজন, তার ভাই নির্দেশ করছেন এই নামটা বাদ দাও এজাহার থেকে, কারণ তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। শোনেন বাকিটা আপনারা। যারা খালেদা জিয়াকে বিক্রি করে দিতে পারে এই দল, কিসের বিনিময়ে বাদ দিচ্ছে সেটা আমি বলতে পারবো না। আপনারা ৭১ মিলিয়ন সাহায্য করবেন। এই টোটালি এই নামগুলি এইভাবেই বাদ দিচ্ছে। মামলার বাদীর এই বক্তব্যের সত্যতা যাচাই করতে নীরবের মুখোমুখি হতে চাই আমরা। তবে টানা কয়েকদিন চেষ্টা করলেও তিনি ফোন ধরেন না, কোনো SMS এরও উত্তর দেন না। কেন এসব আসামিদের নাম বাদ দিলেন তারা? এবার এ প্রশ্নের জানলাম। শুরুতেই কয়েকটি ছবির দিকে নজর দিতে হবে। এই ছবির মাঝখানের ব্যক্তি বিএনপি নেতা বেল্লাল হোসেন, যিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার বাদী। তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা সেলিম রেজা। তিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার 15 নম্বর আসামি ছিলেন, কিন্তু মামলার এফআইআর থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্তের আরো বহু ছবি ৭১-এর হাতে এসেছে। তারা কখনো হাওয়া ঘাটে গিয়ে প্লেট ভর্তি করে খাচ্ছেন ইলিশ, কখনো আবার রাজধানীর দামি দামি তুলে দিচ্ছেন। সেলিম ভাইয়ের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই, এটা আমার কখনোই ছিল না, কেন নেই। বিষয়টা হলো, যারা খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছেন তাদের সাথে এখন বিএনপির মাখামাখি, ঘাড়ে হাত দিয়ে ছবি তুলছেন, একসাথে ইলিশ খেতে যাচ্ছেন। বুঝতে পেরেছেন বিএনপি কে জয় বাংলা কারা করছে? বুঝতে পারছেন? আপনারা ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন দেখেছেন, ফলাফল দেখেছেন, আসছে রাকসু চাকসু। ছাত্রদল আপ্রাণ চেষ্টা করছে, জীবন বাজিয়ে রেখে চেষ্টা করছে একটা জয় ফিরিয়ে আনতে, একটা বিজয় তারেক রহমানকে উপহার দিতে। কিন্তু ছাত্রদল করবেটা কি? আবিদ, মায়েদ, হামিমরা কি করবে বলেন? ওরা ওদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে, কিন্তু ওদের দলটা তো ওদেরকে পচিয়ে শেষ করে ফেলছে। প্রতিদিন বিএনপি কথা বলছে আর ভোট কমছে। প্রতিদিন বিএনপির নতুন নতুন কি বলবো থিওরি বিএনপিকে বিপদে ফেলছে। সারা দেশে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার কিংবা তাদেরকে গ্রেফতার থেকে মুক্তির পুরো বিষয়টা এখন বিএনপি ডিল করছে টাকার বিনিময়ে। যে টাকা দিচ্ছে সে অপরাধী হলে ছাড়া পাচ্ছে, যে টাকা দিচ্ছে না সে অপরাধী না হলেও জেলে যাচ্ছে।
এটা কি আওয়ামী লীগের চরিত্র না? গত 16 বছর আওয়ামী লীগ এই কাজগুলি তো করেছে। তারপরেও আওয়ামী লীগের একটা ভালো চরিত্র ছিল। যারা বিএনপি জামাত, যারা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, তাদেরকে আপোষ করতো না, তাদের জেলে দিত, টাকা নিলেও জেলে দিত। কিন্তু বিএনপি সেটা করে না। বিএনপি টাকার বিনিময়ে শত্রুকে তার ঘরে লালন করে। বিএনপির এক নেতা কি বললেন, সিনিয়র খুব বড় নেতা, যে আমরা আর আওয়ামী লীগের মিছিলে বাধা দেব না। এরপর থেকে ঢাকা শহরে বড় বড় মিছিল শুরু হয়ে গেছে আওয়ামী লীগের প্রতিদিন। কালকেও মোহাম্মদপুরের 3 জন পুলিশ অফিসারকে বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের মধ্যে আওয়ামী অফিসাররা বসে গেছে টাকার বিনিময়ে, পুলিশের মধ্যে, আমলার মধ্যে বসে গেছে, এবং তারা শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী এখন বাংলাদেশে কাজ করছে। এই মুহূর্তে প্রশাসন একেবারে নির্বিকার। এক পক্ষে বিএনপি জামাত, জামাত বিএনপি আলাদা হয়ে গেছে, 2 গ্রুপ। পুলিশের মধ্যে যারা জামাত তারা বিএনপিকে সাইড করার চেষ্টা করে, যারা বিএনপি তারা জামাতকে সাইড করার চেষ্টা করতেছে। প্রতিদিন পুলিশ আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই ওইটা জামাত, আর জামাতিরা বলে ভাই ওইটা বিএনপি, আউট করে। আর মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে কে? আওয়ামী লীগের পুলিশগুলো। এরা জায়গার মতো টাকা দিয়ে ভালো ভালো পদগুলো বাগিয়ে এখন ঢাকার রাজপথে আওয়ামী লীগকে মিছিলের সুযোগ করে দিচ্ছে। আর বিএনপি কি বলছে, আমরা আর বাধা দেব না। ভাই আপনি বাধা দেবেন কি দেবেন না আপনার বিষয়, প্রকাশ্যে বলতে হবে কেন? তার মানে আপনি কি চান আওয়ামী লীগ আবার রাজপথে নামুক আর আপনি ফায়দা নেবেন? যারা 16 বছর আওয়ামী লীগের নির্যাতন ভোগ করেও আওয়ামী লীগের চরিত্র বা আওয়ামী লীগের দুঃশাসন ভুলতে পারেননি, ভুলে গেছেন, আমি মনে করি তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না কেন? এর প্রশ্নের উত্তর আমরা কিছুটা হলে জানি, কখনো প্রকাশ্যে আনি না। শুধু সংক্ষেপে একটু বলি, তারেক রহমান তার দলের প্রতি আস্থা রাখতে পারছেন না। সংক্ষেপে রাখতেন, এই কথা বিশ্লেষণে যাওয়া দরকার নেই। তারেক রহমানের জীবন হুমকিতে তিনি তার দলের লোকদেরকেও বিশ্বাস করতে পারেন না। আর তার দলের একটা গ্রুপ আছে, তারেক রহমান দেশে না আসুক, কারণ তারেক রহমান দেশে আসলে রাজনীতির পাশা চেঞ্জ হয়ে যাবে। যারা আজকে বাংলাদেশে বসে বড় বড় মেকানিজম করছে, অর্থ বাগিয়ে ব্যাংক ভরছে, তারেক রহমান আসলে তারা এটা করতে পারবেন না। বহু মির্জাফর ধরা পড়ে যাবে। তাই তারা কৌশলে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না বা সেই পথটাকে রুদ্ধ করছে। এই মুহূর্তে জাতীয়তাবাদী শক্তি দ্বারা জিয়া পরিবারকে যারা ভালোবাসে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির করেন আর মিথ্যা বলেন, বিএনপি করেন আর বিভাজিত করেন, অনেকে এটা নিয়ে খুশি হন। যেমন ডক্টর জাহেদকে নিয়ে অনেক কথা বলেন আপনারা। বিএনপি পন্থীরা এখন তাকে ফেরেশতা মনে করেন, তাদের গড মনে করেন। ডক্টর জাহিদ কিন্তু বিএনপির লোক না, আপনাদের চেয়ে আমরা ভালো চিনি। ডক্টর জাহিদ কখনো বিএনপির লোক ছিলেন না। তিনি বিগত সময় কথা বলছিলেন হাসিনা বিরোধী, কিন্তু কখনো মামলা খানি গ্রেপ্তার হন। মাথায় রাখবেন, কিছু ব্যক্তিকে আওয়ামী লীগ তৈরি করে, তাদেরকে লালন পালন করে, তাদেরকে শিখিয়ে দেয় তুমি আমার বিরুদ্ধে বলবা। ডক্টর জাহিদ দুঃসময় এত সাহস দেখিয়ে কথা বলছেন যার কোনো হাই প্রোফাইল ছিল না। বড় বড় প্রোফাইলের লোক তো গ্রেপ্তার, গুম হয়ে যাচ্ছে। ডক্টর জাহিদ কোন ভরসায় কথা বলছিলেন? ডক্টর জাহিদ কেন গ্রেপ্তার হননি? কেন কোনো মামলা খাননি? একটু খুঁজবেন ঠান্ডা মাথা, যদি বিবেক বুদ্ধি থাকে, মাথায় যদি মাল থাকে। মাথায় মাল না থাকলে তর্কে জড়ানোর দরকার নেই। ডক্টর জাহিদের স্ত্রী আনা নাসরিন কি বলেছে, যে তাকে ট্র্যাপে ফেলছে, তাকে ব্ল্যাকমেইল করছে একজন নেত্রী, অর্থাৎ রুমিনের কথা উল্লেখ করছেন, এবং গোয়েন্দারা কেউ তার পুরো বক্তব্য কথাকে কন্ট্রোল করছেন তারা। তার মানে ডক্টর জাহিদ এখন যা বলছে হানি ট্র্যাপে পড়েই বলছে, তাই তো? কালকে যদি উনি এই ট্র্যাপ থেকে বেরিয়ে গিয়ে বিএনপির বিরুদ্ধে কোনো ভয়ঙ্কর তথ্য ফাঁস করে, আপনারা কি বলবেন? তখন আমাদের সুরে এসে কথা বলবেন, তখন বলবেন ভাই বুঝি নাই তো। এই তো, কাউকে বিশ্বাস করেন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। রাজনীতিতে অন্ধবিশ্বাসের সুযোগ নেই, কারণ যারা রাজনীতি করেন অর্থের জন্য করেন, ক্ষমতার জন্য করেন। এই অর্থ ক্ষমতা যেখানে পাওয়া যায় তারা সেখানে চলে যায়, বুঝবেন। ধরেন বিএনপি জামাত, বিএনপি আওয়ামী লীগ কারা করেন? এরা প্রত্যেকেই ঠিকাদারি করার জন্য, এরা প্রত্যেকেই ক্ষমতার আমলে টাকা বানাবে। এই জন্য বাংলাদেশে একমাত্র দল একটি আছে যেখানে টাকা দিয়ে রাজনীতি করতে হয়, সেটা হলো ইসলামী দল। এখান থেকে কেউ টাকা পায় না, বরং নিজের পকেটে টাকা দিতে হয়। আর বাংলাদেশে বাকি যতগুলো দল আছে ইসলামের বাইরে, এরা প্রত্যেকেই দল করে শুধু টাকার জন্য। তাই এখানে নীতি নৈতিকতার কোনো অবস্থান নেই, শুধু টাকা হলো মূল বিষয়। যে দল খালেদা জিয়াকে হত্যার চেষ্টার আসামিদের টাকার বিনিময়ে মুক্তি দিতে পারে, সেই দলের কাছ থেকে আপনি কি আশা করবেন? যেই দল আজকে এসে বলতে পারে
আবরারকে ছাত্র শিবির মেরেছে হেলমেট পরে, সেই দলের কাছে আপনি কি বিশ্বাসযোগ্য তথ্য আশা করবেন? যেই দল আওয়ামী লীগকে বলে দিতে পারে যে আমরা বাধা দিব না, তোমরা মিছিল করো, তাহলে সেই দেশ মানে নিজের কি বলে না, নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে মারে, বা ওই যে কিছু প্রবাদ আছে আর কি, এটা রাজনীতির মানে সুষ্ঠু বা সভ্য স্থান নয়। বিএনপিকে চিন্তা করতে হবে তার জনপ্রিয়তা কেন কমে গেছে। বিএনপিকে চিন্তা করতে হবে যে 1 বছর আগে যারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানে একটা উৎসুক ছিল বা মরিয়া হয়েছিল যে বিএনপিকে একটা ভোট দিব, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, এই যে স্লোগানটা আমাদের হৃদয়ের স্লোগান, আজকে তারুণ্য কি বিএনপির পক্ষে আছে? নেই। দেশের 4 কোটি নতুন তরুণ ভোটার বিএনপির পক্ষে আছে কজন? রাকসুতে দেখছেন তো, জাকসুতে বাকিরা দেখবেন। আমি মনে করি বিএনপির এই মুহূর্তে কাজ হলো নিজের দলের মধ্যে সংস্কার করা, নিজের দলের মধ্য থেকে এই হাইব্রিড গুলোকে অথবা আওয়ামী এজেন্ট গুলোকে দূর করা, একটা জাতীয়তাবাদী শক্তির একটা নির্লোভ একটা কি বলবো যে ক্লিন ইমেজের প্ল্যাটফর্ম তৈরি করা। কথা বললে দেখবেন বট বাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, এগুলো কারা বলে জানেন? যারা লুটপাট চাঁদাবাজি করে, তারা মনে করে আরে এরা যেভাবে কথা বলছে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সভ্য লোকগুলো এইভাবে কথা বলে না। তো বিএনপির কাছে একটা অনুরোধ থাকবে, এই দলটার জন্য আমরা দীর্ঘ 1.5 যুগ দুঃশাসন ভোগ করেছি, জীবন থেকে পালিয়ে বেরিয়েছি, সংসার জীবন ধ্বংস করেছি, সবকিছু নষ্ট করেছি, কিন্তু আজকে তাদের এই চরিত্রটা আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা যে বাংলাদেশটা দেখতে চাই এটা এভাবে তৈরি হবে না। বিএনপির মধ্যে এত রকম মানুষ, এত মতের মানুষ, এত চিন্তার মানুষ যে বিএনপিকে কখনো সুস্থ একটা স্থির সিদ্ধান্তে থাকতে দিচ্ছে না। এখন পর্যন্ত তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। চলুন আমরা বিএনপির জন্য একটা সিদ্ধান্ত নেই, সেটা হলো এই দেশের স্বার্থে আমরা প্রত্যেকে এক অভিন্ন রাজনীতিতে আসে, যেখানে মানুষ যা চাইবে, তরুণ সমাজ যা চাইবে, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে, সেই সিদ্ধান্তটাই আমরা নেই। অযথা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার যারা কূটচাল দিচ্ছেন, যারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে এনে নিজের ফায়দা লুটতে চাইছেন, সেই সব ব্যক্তিদেরকে আমরা বয়কট করি। সেটা জামাতের ভেতরে থাকুক বা বিএনপির ভেতরে থাকুক।